শুভস্য শীঘ্রম বলে যেমন একটা কথা আছে, তেমনি সবুরে মেওয়া ফলে তেমনও একটা কথা আমাদের মধ্যে চালু আছে। এখন ঘরে যদি আগুন লাগে তবে তাতে জল দেওয়াটাই, দ্রুত আগুন নিভিয়ে ফেলাটাই শুভস্য শীঘ্রমের মধ্যে যাবে। আর একটু রসিকতা করেই যদি বলি, সবুরে মেওয়া ফলে এর যদি আদর্শ এক উদাহরণ থেকে থাকে তা হচ্ছে ব্রিটেনের তৎকালীন যুবরাজ, এই মুহূর্তে মহারাজ চার্লস, যিনি এলিজাবেথ তৎকালীন রানী, তিনি এত বয়স্ক হয়ে যাচ্ছেন কিন্তু তৎসত্ত্বেও ওই চার্লসের যুবরাজ থেকে রাজা আর হওয়া হচ্ছে না। এবং পরবর্তীকালে এলিজাবেথের প্রয়াণ ঘটে এবং এই মাত্র কয়েক বছর আগে এই যুবরাজ চার্লস রাজা চার্লসের মুকুটটা পান। এর সাথে কিন্তু আরো কয়েকটা কথা আছে, সেটা হচ্ছে চাণক্য নীতি। চাণক্য নীতি বলছে যে কি কি কাজ ফেলে রাখতে নেই, বা কোন কোন, আরো ভালো করে স্পেসিফিক্যালি বললে কোন কোন ক্ষতিকর জিনিস ফেলে রেখে দিতে নেই। তার মধ্যে আছে ঋণ, শত্রু, ক্ষতিকর যে সমস্ত কীট পতঙ্গ, অহংকার, রাগ, এগুলো আছে। তা আজকের এই এপিসোডে এই দুটিকে নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব যে আজকের রাজ্যের রাজনীতিতে এই বিষয়বস্তুগুলো কোন ঘটনার জন্য খুব বেশি জরুরি সকলের চিন্তা করা। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ভূমিকাটা হয়তো একটু বড় হয়ে গেল, কিন্তু আসল যে জিনিসটা নিয়ে শুধু বাঙালি না সারা দেশ চিন্তিত, আরো ভালো করে বললে বাঙালি একটা বিষয় নিয়ে এত বছর ধরে, এত মাস ধরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চিন্তা করে যাচ্ছে এবং সেই জিনিসটা কবে হয় কবে হয় এইভাবে অপেক্ষা করে বসে আছে, যা বোধহয় পৃথিবীর ইতিহাসে খুব বিরল। সেটা কি? কোনো একটি মানুষের বা একজোড়া মানুষের গ্রেপ্তারি। সারা পৃথিবীর ইতিহাস খুঁজে ফেললেও বোধহয় এরকম পাওয়া যাবে না যে কোনো একটি জাতি বা কোনো একটি দেশের মানুষ বা কোনো একটি রাজ্যের মানুষ তারা বিগত কয়েক বছর যাবত সকাল থেকে রাত চিন্তা করে যাচ্ছে, আশায় রয়েছে কখন হবে কখন হবে, ভাবছে আর খবরের দিকে নজর রাখছে যে ওদের দুজনের অ্যারেস্ট কবে হবে, গ্রেপ্তারি কবে হবে। এরকম নজির আছে শুধু দর্শকবৃন্দ? আপনারা কমেন্টে জানান। এখন প্রসঙ্গ যেটা নিয়ে শুরু করেছিলাম যে শুভস্য শীঘ্রম আর সবুরে মেওয়া ফলে, এখন রাজনীতির ক্ষেত্রে বা রণাঙ্গনে এই দুটো নীতিই কিন্তু বিভিন্ন সময় প্রয়োগ করা হয়ে থাকে। আর এই মুহূর্তে রাজ্যে ভোটের মাধ্যমে যে পালাবদল ঘটে গেছে এবং শাসন ক্ষমতা যদি বলি, গণতান্ত্রিক সাংবিধানিক শাসন ক্ষমতা এই মুহূর্তে রাজ্যের শাসক দল বিজেপির হাতে। আর সেই দলের এমন একজন মানুষ আছেন কেন্দ্রে, যাকে বলা হয় ভারতবর্ষের ইতিহাসের অন্যতম সেরা ভোট কুশলী। আবার তিনি সেই মানুষটি কিন্তু এই চাণক্যের আরো কয়েকটি নীতিকে ভীষণভাবে মেনে চলেন। মানুষটির নাম হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই নীতিগুলির মধ্যে যে নীতিটাকে তিনি সব থেকে বেশি পছন্দ করেন এবং অনেক জায়গায় শাসন কার্যক্ষমতা বা শাসন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তিনি বলে থাকেন, সেটির নাম হচ্ছে সাম দাম দণ্ডভেদ। আর এটা তো কে না জানে, প্রাচীনকাল থেকে এই নীতিটার ওপর ভিত্তি করে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে একটি কি বলা যায়, স্বতঃসিদ্ধ একটি নীতি, যা ভারতবর্ষের বিভিন্ন শাসন ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন শাসক প্রয়োগ করে এসেছেন। প্রসঙ্গ
যে অশান্তি নিকেতন, আমি এটাকে কোট আনকোট রাখছি, এটাকে একটা ছদ্মনামও বলতে পারেন, আপনারা আশা করি বুঝতে পারছেন। তা মানুষ ভাবছে অসংখ্য তোলাবাজ, হিসাব ঠিক করে ওঠা যাচ্ছে না যে এত এত তোলাবাজ, এত এত তৃণমূল কংগ্রেসের কুচো থেকে মেজো থেকে সব নেতা গ্রেপ্তার হয়ে যাচ্ছে। আসল সবচেয়ে বড় তোলাবাজটা কবে গ্রেপ্তার হবে? এখন এই যে গ্রেপ্তারি আর তার পাশে যে আইনি প্রেক্ষিতগুলো রয়েছে, তার থেকে আমরা সূত্র মারফত যে খবরগুলো পাচ্ছি, আপনাদের জন্য কালেক্ট করেছি, তাতে বেশ কিছু জিনিস উঠে আসছে। ওই অশান্তি নিকেতনের মধ্যে নাকি না, এটা এখন সবাই জানে যে একটি এক্সেলেটর আছে, চলন্ত সিঁড়ি আছে। কলকাতা পুরসভা ওই অশান্তি নিকেতন সহ আরো বেশ কিছু প্রপার্টি ওই মানুষটির নাম জড়িত থাকা, তার বাবা মার নাম জড়িত থাকা, এবং একটি কোম্পানি যার নাম লিপস অ্যান্ড বাউন্স, তার নাম জড়িত থাকা, সেই সমস্ত কোম্পানিগুলিতে কেন ভেঙে ফেলা হবে না বা উত্তর চেয়ে কমপ্লায়েন্সের একটা নোটিশ তারা ওখানে বাড়িগুলোতে দিয়েছিল। 7 দিন সময় ছিল, সেই সময়সীমা পার হয়ে গেছে। পরবর্তীতে আরো 7 দিন সেই সময়সীমার মধ্যে এই পৌরসভা তার পদক্ষেপ করতে পারে, মানে ভেঙে ফেলার, সেই সমস্ত অবৈধ নির্মাণগুলো ভেঙে ফেলার ব্যবস্থা করতে পারে। এখন ঘটনা হচ্ছে যে শুধুমাত্র কি ওই অশান্তি নিকেতনই এই একমাত্র বাড়ি? না, গ্রামে গ্রামাঞ্চলে বিভিন্ন টুরিস্ট স্পটে এরকম অবৈধ নির্মাণ যারা ভেবে ফেলে দিয়েছিল যে এ সাম্রাজ্য আর কোনোদিন শেষ হবে না, এভাবেই চলতে থাকবে, কাজেই যাকে যেখান থেকে পেরেছে লুট করেছে, লুট করে সেখানে সেখানে বিভিন্ন রকমের ইমারত, রাজপ্রাসাদ, হোটেল, রিসর্ট এই সমস্ত বসে গেছে। না তার আছে কোনো বিল্ডিং প্ল্যান, না তার আছে কোনো জমি জমার ঠিক ঠিকানা। ফলত সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু অসংখ্য বিল্ডিং এ আমাদের কাছে খবর, সেই একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সমস্ত জায়গায় ওই ভেঙে ফেলার নোটিশই যদি বলেন সাধারণভাবে বোঝার জন্য, সেই নোটিশ ইস্যু হয়েছে। এখন এই যে নোটিশগুলো ইস্যু হচ্ছে, এই নোটিশগুলো ইস্যুর পরে তার একটা কমপ্লায়েন্সের ব্যাপার থাকে, যে সেটা সে কে কিভাবে অ্যাড্রেস করছে, প্রমাণ করতে হয় কার কতটা কি পারমিশন আছে। তাহলে এই অশান্তি নিকেতনের ক্ষেত্রেও তো সেটা সত্যি, কিন্তু একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন শ্রোতা দর্শক বৃন্দ, যে বিভিন্ন মামলাতে একটু কিছু হলেই ওই সেই স্বৈরাচারী নেত্রী এবং নেতা বারবার শুধু লোয়ার কোর্ট তো তাদের কাছে কোনো ব্যাপারই না নাকি নস্যি, এটা ভাবতেন। তা ডায়মন্ড মডেলের পতন, তার আগে ওই স্বৈরাচারী সাম্রাজ্যের পতন 4 তারিখে, নিঃসঙ্গ হয়ে যাওয়া, এবং তারপরে জাহাঙ্গীরের পতন, পুষ্পার পতন, ডায়মন্ড মডেল ছারখার হয়ে গেছে, সন্দেশখালি থেকে শুরু করে ওই ফলতা, এই সব জায়গাতেই যা চলতো তা নেই। পুলিশ নেই হাতে, প্রশাসন নেই হাতে, আর এগুলো দিয়ে যা মানে চালানোর জন্য যেটা লাগে সেই আইপ্যাক, সে তো চরম জড়িয়ে গেছে, সে নিয়ে অনেক এপিসোডে আলোচনা হয়েছে। ফলত কিছুই নেই, টুপটাপ গাছ থেকে আম পড়ে যাওয়ার মতো, শুকনো পাতা খসে যাওয়ার মতো বিভিন্ন জায়গায় এমএলএ এমপি টুপটাপ পড়ে যাচ্ছে, কাউন্সিলর, চেয়ারম্যান, প্রধান পঞ্চায়েতের মেম্বার, কর্মাধ্যক্ষ এতে আছেই, হয় পদত্যাগ করে দিচ্ছে, নয় কোমরে দড়ি বেঁধে বেরিয়ে পড়ছে, পুলিশ তাদের ঘুরিয়ে নিয়ে আসছে, অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কিন্তু এরা যারা পটাপট আদালতে চলে যেত, এতগুলো নোটিশের পর সেই অশান্তি নিকেতন এখনো পর্যন্ত তো কোর্টে গেল না, কোনো ব্যাপারেই তো কোর্টে গেল না। জানেন, আপনারা কি সন্ধান রাখেন? তার সাথে এই কোর্টে যাওয়া তো দূরের কথা, তার সাথেও ইন্টারেস্টিং তথ্য আছে।
ওই সেই জলের কারখানা দক্ষিণ 24 পরগনায়, ওই সেই সারদা গার্ডেন, সেখান থেকে মাটি তুলে বিক্রি করে দেওয়ার জন্য আবার 400 কোটি টাকার অভিযোগ দায়ের হয়েছে। এমনিতেই সাংসদ পদ প্রায় নিশ্চিতভাবে যাই অবস্থা। কেন? সেটা একটা এপিসোডে আপনাদের বলেছিলাম যে স্থাবর আর অস্থাবর সম্পত্তির মধ্যে স্থাবর সম্পত্তি তিনি দেখাননি। এই যে এত সম্পত্তিতে নোটিশ পড়েছে, এই সম্পত্তিগুলো তার এভিডেভিটে ছিল না। ফলে ইলেকশন পিটিশন যদি একটা দায়ের হয়, সেটারও তোড়জোড় যথেষ্টভাবে চলছে, তারও লোকজন নেমে পড়েছে যাতে সেই সাংসদ পদটাও না থাকে, ওই ডায়মন্ড মডেলের যিনি প্রভু ছিলেন। আর এইবার হচ্ছে আসল সেই জায়গাটা, খেয়াল করে দেখুন, সেই অভয়া মামলা থেকে শুরু করে ওই এসআইআর মামলা এবং আইপ্যাক মামলা, আমি আপনাদের কাছে বারবার উল্লেখ করেছি একটা বিশেষ পয়েন্ট, এর পিটিশনার গুলো অপরাধীদের রক্ষা করবার জন্য গিয়ে পিটিশনার হয়ে দাঁড়িয়ে পড়তো কারা? রাজ্য সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই টিম অফ লয়ার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান, মেনকা গুরুস্বামী, তাদের আবার পুরস্কার স্বরূপ রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়ে গেছে। একদিকে এই সমস্ত যারা লাইয়াররা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা বেশ বড় অংশ, যেমন ধরা যাক অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, মেনকা গুরুস্বামী, এনারা তো আছেনই, সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এদের মধ্যে যারা ওকালতি করছেন তারাই আবার সাংসদ, তারাই সাংসদ। এবার আমরা তো এটা অনুমানের মাধ্যমে বুঝতেই পারছি, কোথাও যোগ টোক দেওয়ারও দরকার পড়বে না। কি হবে বা কি হতে পারে সেটার একটা সুনির্দিষ্ট সাংবিধানিক পদ্ধতি আছে। 1/3 যদি সাংসদ তাদের দল ছেড়ে বেরিয়ে যায়, তাহলে আর দলত্যাগ বিরোধী আইনে পড়ে না। তাহলে যে যত সংখ্যক সাংসদ তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে রয়েছে লোকসভাতে, তাদের 1/3 যদি বেরিয়ে যায়, যেটা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে নাকি 18 থেকে 20, এখন 20 সংখ্যাটা কমপ্লিট করতে গেলে কীর্তি আজাদ এবং ওই কি বলে ইউসুফ পাঠান, এগুলোকেও এই ভদ্রলোকদের নিতে হবে। আর তারপরেও একটু যদি বাকি থাকে, তাহলে ওই সায়নী ঘোষ এই ধরনের তাদেরকেও নিতে হয়। তাহলে এরা ওই 20 জনের দলে প্রথমেই যোগ দেবে না পরে যোগ দেবে, বা আদৌ এই ঘটনা ঘটবে কিনা সে তো ভবিষ্যতের গর্ভে এখন রয়েছে। তাহলে অবস্থাটা খুব প্রীতিকর নয়। আর ওই যে বলছিলাম, এই সমস্ত মামলাগুলোর পিটিশনার ছিল রাজ্য সরকার, কিন্তু এখন তো সেই রাজ্য সরকার আর নেই। অভয়া মামলার ফাইল নতুন করে খোলা হয়েছে, নতুন করে মানে তদন্ত কমিটি গঠন হয়েছে, হাইকোর্ট বলে দিয়েছে, সিবিআই কে দিয়ে সিট গঠন হয়েছে, যেমন একটা মামলার ক্ষেত্রে, তেমনি ওই আইপ্যাক মামলাতে এই একই রকম ঘটনা, পিটিশনার রাজ্য সরকার, কিন্তু ওই রাজ্য সরকার না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় লিড করতেন। এখন এই রাজ্য সরকার তাদের পিটিশনের ভঙ্গিমাটাই তো মানে বক্তব্যটাই তো পাল্টে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে যারা অপরাধীদের রক্ষা করবার জন্য রাজ্য সরকার যে পিটিশনগুলো করেছিল, সেই পিটিশনগুলোর ভূমিকাটাই পাল্টে যাচ্ছে, যেহেতু রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে। আর ওই টিম অফ লয়ার এরা আর ওই রাজ্য সরকারের আগে ওই রাজ্য সরকারের হয়ে দাঁড়াতেন, কথা বলতেন, এর হয়ে বা এই রাজ্য সরকারের হয়ে, তো ওটা ছিল মমতা সরকার আর এটা হচ্ছে রাজ্য সরকার। এই রাজ্য সরকারের হয়ে তারা কি করে দাঁড়ায়, আর যদি বা দাঁড়ায় তাদের পেমেন্ট কে দেবে? এই রাজ্য সরকার তো দেবে না, কারণ এই রাজ্য সরকার অপরাধের নাশ চায়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, অপরাধীদের হয়ে ধামা ধরতে যায় না। কাজেই আইনি ক্ষেত্রে
এই দুম করে হাইকোর্টে ছুটে যাওয়া, দুম করে সুপ্রিম কোর্টে ছুটে যাওয়া, এই উকিলকে দাঁড় করিয়ে দেওয়া, সেই উকিলকে দিয়ে স্টে অর্ডারের চেষ্টা করা, রক্ষা কবচ নিয়ে আসার চেষ্টা করা, এই সেগুড়ে বালি পড়ে গেছে। পাশাপাশি যেটা শোনা যাচ্ছে, পালানোর যত রকম চেষ্টা ছিল সব কটা চেষ্টা করে ওই হাইকোর্টেই যে ওই এফআইআর ক্যান্সেলেশনের জন্য যে মামলাটা নিয়ে গেছিল, সেই মামলাতে আবার উল্টে কচু গাল নিয়ে নিয়েছে যে এফআইআর তো ক্যান্সেল হয়নি, উল্টে যেটা হয়েছে সেটা হচ্ছে দেশ ছেড়ে, হাইকোর্ট বলে দিয়েছে দেশ ছেড়ে বেরোনো যাবে না, তদন্তে সহযোগিতা করতে হবে এবং সশরীরে যেতে হবে। তাহলে এই যে ভাঙার নোটিশ টোটিস গুলো নিয়ে ওই হাইকোর্টে গুতোগুতি ছুটোছুটি আর হলো না কেন, এবার বুঝতে পারছেন কি? আর এবার কি বুঝতে পারছেন শুধু দর্শক বৃন্দ, যে সামনে ঠিক কি কি অপেক্ষা করে আছে? এই যে কোমরে দড়ি দিয়ে বেঁধে ঘোরাচ্ছে, এটা তো একটা সামাজিক বার্তা যে এরকম কাজ করলে তার পরিণতি এরকমটাই হবে। আর লাস্ট খবর যেটা, যে এখানকার বিধায়কদের, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে এখানকার বিধায়কদের দিয়ে ইলেকশন পিটিশন ফাইল করাতে, সেখানেও নাকি কেউ রাজি হচ্ছে না, কারণ সেখানেও ভাঙন। ফলত যে সমস্ত পৌরসভার যে পরিমাণ এখনো পর্যন্ত, প্রায় আমাদের কাছে যা খবর 200-র মতো 150-র মতো পদত্যাগ বোধহয় করে ফেলেছে, আর এই সংখ্যাটা দিনকে দিন ক্রমশ বাড়ছে। পঞ্চায়েত তো ছেড়েই দিন, পৌরসভার কথাই শুধুমাত্র বললাম। আর বিধায়কদের ওই যে বললাম আলাদা করে নতুন দল তৈরি, তো সে এখন দূরস্থ, সে তো অনেক কাণ্ডর ব্যাপার। কাজে স্বাধীন অস্তিত্ব নিয়ে 1/3 মেজরিটি করে, মানে নিজের দল থেকে যতজন সাংসদ আছে সেটা আলাদা হয়ে লোকসভায় বসার ভীষণ ভীষণ সম্ভাবনা, যেখানেও কিন্তু ওই অশান্তি নিকেতনে যিনি থাকেন তিনি একাকী হয়ে যাচ্ছেন, কারণ তাকে নিয়ে এরা কেউ থাকবে না যে উষ্মা প্রকাশ্য ফেসবুকে, ইউটিউবে, টিভি চ্যানেলে একের পর এক উষ্মা আছড়ে পড়ছে। কেউ মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে পদত্যাগ করছেন, কেউ মুখপাত্র পদ থেকে পদত্যাগ করে দিচ্ছেন। বিবেক সব এখন চোখের সামনে এসে দাঁড়িয়ে পড়ছে নিজেদের। আর এর ফলবশত সমস্ত কিছুই এরা আঙুলটা দেখাচ্ছে কিন্তু ওই একটি ব্যক্তির দিকে, এর জন্যেই সবকিছু হয়েছে। কাজেই দেখা যাক, সমস্ত প্রেক্ষিতগুলো তো বলেই দিলাম আপনাদের, যে কেন কি কারণে ওই আদালতে ছোটাছুটিটা এরা করছেন না। কিন্তু তার পাশে যেটা সতর্ক থাকার ব্যাপার, সেটা হচ্ছে ডিপ স্টেট কিন্তু যেটা থিওরি বলে, সেটা তারা একটা প্যারালাল প্রশাসন গড়ে তোলে। সব সময় তারা একটা অন্তর্লীন, একটা রাষ্ট্রযন্ত্রকে ভঙ্গুর করে দেওয়ার মতো একটা প্রশাসন যন্ত্র বলা যায়, বা অন্ধকার দুনিয়ার একটা কাজকর্ম তারা চালিয়ে যায়। এইখান থেকে কিন্তু নতুন সরকারকে সাবধান থাকতে হবে যে এখানে তারা শুভস্য শীঘ্রম ভাববে কিনা, কারণ এই বিষবৃক্ষ আর বাড়তে দেওয়া আর জিয়ে রেখে দেওয়া ঠিক হবে কিনা। যত রকমের মামলা আছে, যত রকমের অপরাধ তারা করেছে, সব কিছু দিয়ে তাদেরকে চেপে ধরে গারদের মধ্যে ঢোকানোটাই কর্তব্য। এবার আমাদের আস্থা রাখতে হবে, সেটা কবে হয় আমরা তাকিয়ে থাকবো। শুধু দর্শকবৃন্দ, আমরা যেমন এই সমস্ত কিছুর দিকে তাকিয়ে থাকবো, আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন। আপনারা কমেন্ট লিখে একটু শেয়ার করুন, যাতে আপনাদের মতামত আরো বহু মানুষ দেখতে পায়। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।